Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। 6 সপ্তাহ পরে জয়নারকে লক্ষ্য করে সিস্টার এলসা বলে উঠলেন, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি আশা রাখি যে আপনি আমার রাস্তা থেকে সরে দাঁড়াবেন। একটা পিলারের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে সিস্টার এলসাকে লক্ষ্য করে এবার অ্যান্থনি টয়েনার প্রশ্ন করলেন, কি হচ্ছে বলুন তো আপনার? আপনার চোখ দুটো অমন লাগছে কেন? শান্তভাবে সিস্টার এলসা বললেন, এ নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা করার কিছু নেই। কথাগুলো বলতে বলতে সিস্টার এলসা দরজার দিকে ঘুরলেন, তারপর পা রাখলেন চার্চের বাইরে। পেছনে দাঁড়িয়ে থাকা টয়নারকে উদ্দেশ্য করে তিনি বললেন, চলুন বেরিয়ে পড়া যাক। ক্রফোর্ড টাউনটা রাস্তায় হাঁটতে ভালোই লাগবে। আমাকে আপনার ব্যাপারে আরও কিছু বলুন। বেড়াতে বেড়াতে একে অপরের আরও পরিচিত হই, আসুন। সিস্টার এলসার কথা শেষ হয়নি, হঠাৎ টয়েনার দেখতে পেলেন সেই ভুতুড়ে মেয়েটি কোথা থেকে যেন আবির্ভূত হলো। একটা তীক্ষ্ণ চিৎকার দিয়ে সে সিস্টার এলসাকে প্রায় ঠেলে নিয়ে যেতে চাইল গির্জার ভেতর দিকে, যেন কিছুতেই সিস্টারকে সে বাইরে যেতে দেবে না। তারপর সিস্টারের হাত থেকে কেড়ে নিতে চাইল বস্তুটা, যেটা এতক্ষণ সিস্টার তার ইউনিফর্মের পকেটের ভেতর লুকিয়ে রাখতে চাইছিলেন। টয়েনার এতক্ষণে দেখলেন জিনিসটার কিছুই নয়, কাঠের ওপর খোদাই করা একটা শিল্পকর্ম। ঠিক কী আঁকা রয়েছে, খোদাই করা রয়েছে কাঠটার গায়ে, ঠিক বোঝা যাচ্ছে না। ভুতুরে মেয়েটি ওদিকে মরিয়াভাবে চেষ্টা করতে লাগলো সিস্টারের হাত থেকে জিনিসটা কেড়ে নিতে। না না, কিছুতেই এটা নিয়ে বাইরে বেরোনো যাবে না। দু হাতে সিস্টার এলসাকে থামের গায়ে ঠেসে ধরে মেয়েটি টয়েনারের দিকে চেয়ে চিলচিৎকার করে বলতে লাগলো, যেখানে ছিল সেখানে রেখে দিয়ে এসো। আমরা 100 বছর ধরেই চার্চকে পাহারায় রাখতাম, যাতে এই অভিশপ্ত জিনিসটা কোনোভাবে বাইরে না বেরিয়ে যায়। প্লিজ, আমাদের এতদিনের পরিশ্রম বৃথা যেতে দিও না। টয়েনারের দিকে চেয়ে কাতরভাবে বলতে লাগলো মেয়েটি। তার 2 হাত তখনও একটা পিলারের গায়ে সিস্টার এলসাকে ঠেসে ধরে আছে। হতভম্ব টয়েনার বুঝে উঠতে পারছেন না তিনি কি করবেন, এই সময় কি করণীয় তার। শুধু বিমূঢ়ের মতো চোখের সামনে দেখতে লাগলেন কিভাবে মেয়েটি সিস্টার এলসাকে মরিয়া হয়ে আটকানোর চেষ্টা করছে। এলসার সঙ্গে রীতিমতো হাতাহাতি লেগে গেছে তার। ওদিকে সিস্টার এলসাও ছাড়বার পাত্রী নন, তিনি বাইরে বেরোতে মরিয়া। আর ওদিকে মেয়েটিও তাকে ছাড়বার নয়, সে কিছুতেই সিস্টারকে বাইরে যেতে দেবে না। সিস্টার যত তার হাত এড়িয়ে বেরোবার চেষ্টা করছেন, মেয়েটি তত 2 হাতে তাকে ঠেসে ধরবার চেষ্টা করছে থামের গায়ে। টয়েনার যখন ভাবছেন এবার এই যুযুধান 2 পক্ষকে থামাতে তার হস্তক্ষেপ দরকার, ঠিক তখনই সিস্টার এলসা তার ইউনিফর্মের পকেট থেকে বের করে আনলেন একটা সিলভার ক্রুসিফিক্স। চিলচিৎকার করে মেয়েটি বলতে লাগলো, আমরা মরেও অন্যের ভালোর জন্য এখানে পড়ে আছি আজও। একে বাইরে গেলে ঘোর বিপদে পড়বে এখানকার লোকজন। এই জিনিসটাকে কিছুতেই বাইরে নিয়ে যাওয়া চলবে না। কথা শেষ করতে পারল না মেয়েটি, আচমকা তীক্ষ্ণ একটা ভুতুড়ে স্বরে কেঁদে উঠল সে। অসহ্য যন্ত্রণাকাতর সেই কান্না। সিস্টার এলসা সিলভার ক্রুসিফিক্সটা ঠেসে ধরেছেন মেয়েটির বুকের মধ্যে।
সঙ্গে সঙ্গে দপ করে অগ্নিশিখা জ্বলে উঠল যেন মেয়েটির সর্বাঙ্গে। অসহ্য যন্ত্রণায় সে এক টানা আর্তনাদ করেই চলল। অসম্ভব রকম কাঁপছে তার শরীর। একসময় তার অস্বাভাবিক দেহ কালো ধোঁয়া হয়ে উড়ে গেল রাতের বাতাসে। সিস্টার এলসার হাত থেকে জ্বলন্ত ক্রুসিফিক্সটা পড়ে গেল। হতভম্ব টোয়েনারের মুখ থেকে আপনা থেকেই বেরিয়ে এলো, এ আপনি কি করলেন? দাঁতে দাঁত পিষে সিস্টার এলসা বললেন, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বোকা মেয়ে একটা, জানে না কি বলছে, কার সাথে লড়তে এসেছে। মাটিতে পড়ে যাওয়া ক্রুসিফিক্স আর বিচিত্র দর্শন সেই কাঠের বস্তুটা তুলে নিলেন সিস্টার এলসা। তারপর টোয়েনারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিছু বুঝলেন? হতভম্ব টোয়েনার উত্তরে বললেন, কিছুই বুঝলাম না। আপনি কি ওকে মেরে ফেললেন? তাচ্ছিল্যের হাসি হেসে সিস্টার এলসা বললেন, মরে তো অনেক বছর আগেই গিয়েছিল, কিন্তু ওর আত্মা আজও এই চার্চকে ঘিরে ঘুরে বেড়াতো। আমি শুধু ওর যন্ত্রণার অবসান ঘটালাম। এখনো পরম শান্তিতে প্রভুর আশ্রয়ে চলে গিয়েছে। তারপর একটু থেমে সিস্টার এলসা ফের বললেন, আসুন ক্রফোর্ডে ফিরে যাওয়া যাক। বলতে বলতে অভিশপ্ত চার্চের দরজার বাইরে পা রাখলেন সিস্টার এলসা। ঘাসে ভরা জমির ওপর দিয়ে এগোতে লাগলেন টাউনে যাওয়ার পথের দিকে। টোয়েনার তখনও কি যেন ভাবছিলেন। ওই ভৌতিক মেয়েটার শেষ কথাগুলো তার মাথায় তখনও ঘুরছিল। হঠাৎ ছুটে গিয়ে সিস্টার এলসাকে পেছন থেকে তার হাত ধরে টেনে থামিয়ে দিলেন অ্যান্থনি টোয়েনার। সিস্টার তার দিকে ঘুরতেই টোয়েনার বললেন, আচ্ছা, ওই মেয়েটা কি বলতে চাইছিল আপনি শুনেছেন? ও বারবার আপনাকে চার্চের বাইরে বেরোতে বাধা দিচ্ছিল। বলছিল যে জিনিসটা আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন সেটা নিয়ে এই চার্চের চৌকট ডিঙানো অনুচিত। কি যেন সম্ভাব্য একটা বিপদের কথা বলছিল মেয়েটা। তারপর সিস্টারের হাতে ধরা কাঠের তৈরি জিনিসটার দিকে চেয়ে বলল, আপনার হাতে এটা কি সিস্টার? এবার অন্যদিকে মুখ ঘুরিয়ে সিস্টার এলসা জবাব দিলেন, কিছু না। টোয়েনার এবার সদ্য ফেলে আসা পরিত্যক্ত চার্চটার খোলা দরজার দিকে একবার তাকিয়ে সিস্টার এলসাকে প্রশ্ন করল, আচ্ছা, যে মেয়েটাকে একটু আগে চোখের সামনে দেখলাম সে কি সত্যি? মুখে কথাটা বললেও টোয়েনার জানেন কোনো স্বাভাবিক মানব শরীর হলে আগুনের স্পর্শে অমন কালো ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে যাবার কথা ছিল না। তাই এবার তিনি সরাসরি জিজ্ঞেসই করে বসলেন, তাহলে তাহলে ওই মেয়েটা কি ভূত ছিল সিস্টার? বিস্ময়ে গলা কাঁপছে টোয়েনারের। সিস্টার এলসা তাঁরই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বললেন, সত্যিকে অস্বীকার করার তোমার এই প্রবণতা বেশ আকর্ষণীয় বলতে হবে। কতকটা তাচ্ছিল্যেশ্বরেই বলে উঠলেন তিনি। তারপর বললেন, এখন হয়তো সম্ভব নয়, কিন্তু পরে কোনো এক সময় আমরা অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তোমার ওপর আমার দয়া সবসময় থাকবে। বলতে বলতে একটা রহস্যময় হাসি ফুটে উঠল সিস্টারের ঠোঁটের কোণায়। সিস্টার এলসার এই হেঁয়ালিপূর্ণ কথাবার্তা কিছুই বুঝতে পারছিলেন না মিস্টার টোয়েনার। তিনি আরও কিছু বলতে যাবার আগেই সিস্টার এলসা হাতে ধরা কাঠের সেই বিচিত্র দর্শন জিনিসটা দিয়ে টোয়েনারকে এত জোরে ধাক্কা দিলেন যে টোয়েনারের শরীরটা শূন্যে উড়ে গিয়ে কয়েক ফুট দূরে গিয়ে মাটিতে পড়ল। প্রায় ঘন্টা দুই পরে যখন টোয়েনারের চেতনা ফিরল, তখনও পূবের আকাশে ভোরের আলো ফোটেনি। আস্তে আস্তে চোখ পিট পিট করে চাইতেই টোয়েনার টের পেলেন
তার দেহটা ঘাসে ভরা জমির ওপর পড়ে আছে, আর অসম্ভব ঠান্ডায় কুঁকড়ে আসছে তার সর্বাঙ্গ। মাথার এক পাশে অসহ্য একটা ব্যথা। টয়নার প্রথমটায় মনে করতে পারলেন না আসলেই তার কি হয়েছিল, কেন সরাইখানার আরামদায়ক ঘর ছেড়ে বাইরে ঠান্ডায় ঘাস জঙ্গলের ভেতর পড়ে আছেন তিনি। ধীরে ধীরে তার সব মনে পড়তে লাগলো। শেষটায় সিস্টার এলসা কিভাবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, এটা মনে পড়তেই বিস্ময়ের অন্ত রইল না টয়নারের। সিস্টার এলসা তাকে অমন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, কিন্তু কি করে তিনি এমন একটা কাজ করতে পারলেন, আর কেনই বা করলেন? দৃশ্যটা যতবার তার চোখের সামনে ভেসে উঠছে, ততই বিস্ময়ের এক একটা ঢেউ তার সমগ্র চেতনাকে যেন আচ্ছন্ন করে ফেলছে। গির্জার পাদ্রী বা সিস্টারদের সামনে থেকে অনেক দেখেছেন অ্যান্থনি টয়নার, কিন্তু কখনো তাঁদের এমন অস্বাভাবিক রূঢ় আচরণ করতে দেখেননি। সিস্টার এলসাও স্বাভাবিকভাবেই নম্র স্বভাবের মানুষ, অন্তত আজ পর্যন্ত তাকে দেখে যা বুঝেছিলেন অ্যান্থনি টয়নার। কিন্তু সেই সিস্টার আজ হঠাৎ এরকম আচরণ কেন করলেন? কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না টয়নার। আস্তে আস্তে উঠে বসে এদিক ওদিক তাকালেন, কিন্তু সিস্টার এলসার চিহ্ন মাত্র কোথাও দেখতে পেলেন না। বেশ জোরেই ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল তাকে। মাথার একদিকের অসহ্য ব্যথাটাই তার প্রমাণ। হঠাৎ খুব কাছ থেকে কারোর পদশব্দ কানে এলো তার। কেউ যেন পা ফেলে ফেলে এগিয়ে আসছে তার দিকে। শব্দের উৎস অনুসরণ করে তিনি ঘাড় ফিরিয়ে দেখলেন একাধিক ছায়ামূর্তি পা ফেলে ফেলে এদিকেই এগিয়ে আসছে। তোমরা কারা? নিস্তব্ধ রাতে নৈশব্দতা খান খান হয়ে গেল টয়নারের কণ্ঠস্বরে। ছায়ামূর্তিগুলোর দিক থেকে কিন্তু কোনো প্রত্যুত্তর এলো না। তারা টয়নারের পাশ কাটিয়ে সেই পরিত্যক্ত চার্চটির দিকে এগিয়ে যেতে লাগলো। ফের হেঁকে উঠলেন টয়নার। দাঁড়াও, তোমরা কারা? এত রাতে এখানে কি করছো? কি হচ্ছে এখানে? টয়নারের বিস্ময়াবিষ্ট চোখের সামনেই আরো আরো ছায়ামূর্তি অন্ধকার প্রকৃতির বুক থেকে আত্মপ্রকাশ করতে লাগলো, এবং প্রত্যেকেই নিরুত্তর নিঃশব্দে তাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো সেই পরিত্যক্ত চার্চের খোলা প্রবেশপথের দিকে। যেন দলে দলে সানডে মর্নিং প্রেয়ারে এসেছে তারা। কাঁপতে কাঁপতে কোনো রকমে উঠে দাঁড়ালেন টয়নার। কোথায় চলেছে ওই ছায়ামূর্তিগুলো? ওই পরিত্যক্ত চার্চের ভেতর কেন যাচ্ছে তারা? কি হচ্ছে ওখানে? একটা অদম্য কৌতূহল তাকে পেয়ে বসল। তিনিও পায়ে পায়ে তাদের অনুসরণ করে চার্চের দরজার কাছাকাছি এসে দেখলেন দলে দলে ছায়ামূর্তি প্রার্থনা কক্ষের বেঞ্চিগুলোয় সারিবদ্ধভাবে বসে অল্টারের দিকে মুখ করে যেন সানডের সকালের প্রার্থনা করতে এসেছে। এখুনি ফাদার আসবেন, তাদের প্রেয়ার করাবেন। ব্যাপার স্যাপার দেখে টয়নারের মনে হলো তিনি পাগল হয়ে যাননি তো, নাকি হ্যালুসিনেট করছেন। তিনি সেই ছায়াদেহগুলোকে উদ্দেশ্য করে একবার চেঁচিয়ে বলেও উঠলেন, হ্যালো, তোমরা কারা? তোমরা কি ক্রফোর্ড থেকে এসেছো? উত্তর দিচ্ছ না কেন? তার চিৎকার করে বলা কথাগুলোর মাঝেই শেষ ছায়ামূর্তিটা তার পাশ কাটিয়ে চার্চের ভেতর ঢুকে গেল। ভৌতিক সেই দেহধারীদের ভিড়ে ভরে উঠেছে চার্চের প্রেয়ার হলের ভেতরটা। টয়নার একা দাঁড়িয়ে রইলেন চার্চের দরজার সামনে। কেউ তার কথার কোনো উত্তর দিল না, কেউ ফিরেও তাকালো না তার দিকে। হতভম্ব কিংকর্তব্য বিমূঢ় টয়নার একসময় শুনতে পেলেন সেই ভৌতিক দেহধারীগুলো বরফ শীতল গলায় গান গাইতে শুরু করেছে।
সেই অস্বাভাবিক কণ্ঠস্বরের শীতল সঙ্গীত টোয়েনারের মতো সাহসী লোকেরও শির দাঁড়াবে বরফ স্রোত নামিয়ে দিল। হঠাৎ সেই ভিড়ের মধ্যে থেকে কে একজন হঠাৎ বলে উঠল, সে চলে গিয়েছে, সব শেষ। কে চলে গিয়েছে? কার কথা বলছো? বলতে বলতে ছায়ামূর্তিগুলোর দিকে এগিয়ে গেলেন অ্যান্থনি টোয়েনার। এবার একজন মহিলা হঠাৎ বলে উঠল, আমরা চেষ্টা করেছিলাম ওকে আটকে রাখার। ছায়ামূর্তিগুলো সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। টোয়েনারের দিকে কারোর নজরই নেই, যেন ওকে কেউ দেখতেই পাচ্ছে না, ওর কথাও কেউ শুনতে পাচ্ছে না। সবার নজর সামনে অল্টারের দিকে। ওদিকে সেই মহিলাটি ফের বলতে লাগলো, ফাদার ফোর্ড আমাদের ঠিক যেমন বলে দিয়ে গিয়েছে, আমরা সাধ্যমতো সেটা করার চেষ্টা করেছি। তিনি মারা যাওয়ার পর সেই প্রথম আমরা তাকে দেখেছিলাম। তিনি আমাদের কাছে সাহায্য চাইছিলেন, কিন্তু আমরা পারলাম না। ফাদার ফোর্ড চলে গিয়েছেন, আর কোনো সার্ভিস হবে না এখানে। কথাটা বলে উঠল আরেকটি লোক। এবার আরেকজন মহিলা বলে উঠল, আমি অনুভব করছি আমার পায়ের নিচে। অ্যান্থনি টোয়েনার ভাবতে লাগলেন, আজ এই নিশুতি রাতে এসব কি পাগলামো শুরু হয়েছে এই পরিত্যক্ত চার্চে? এরা কারা? এরা কি বলা বলি করছে কিছুই তো বোঝা যাচ্ছে না। কার চলে যাওয়ার কথা বলছে এরা? হঠাৎ তিনি চমকে উঠলেন। একটা অস্পষ্ট গম্ভীর গুড়গুড় শব্দ ভেসে আসছে কোথা থেকে না। মনে হচ্ছে যেন এই চার্চের তলার কোনো চেম্বার থেকেই ভেসে আসছে সব। প্রেয়ার হলে জমায়েত হওয়া সেই অশরীরীদের ভিড়টাকে উদ্দেশ্য করে এবার টোয়েনার বলে উঠলেন, আপনারা কেউ কি বলবেন কি ঘটছে আজ এসব এখানে? কিন্তু তার কথার কোনো প্রত্যুত্তর এলো না। শুধু আর একজন মহিলার গলা পাওয়া গেল, প্রভু আমাদের উপর দয়া করুন। আমরা খুব চেষ্টা করেছিলাম যাতে অভিশপ্ত জিনিসটা চার্চের বাইরে না বেরিয়ে যায়, কিন্তু ঠিক সেটাই না হলো। পিলারের কাছে বসে থাকা অন্য আর একজন মহিলা বলল, আমাদের জোসেফিন কোথায়? তাকে তো দেখছি না। ওই তো আসল চেষ্টাটা করেছিল, ওকে কিছুতেই এই চার্চ থেকে বেরোতে দিচ্ছিল না। পিলারের সঙ্গে ঠেসে ধরেছিল ওই মহিলাকে। তারপর থেকেই তোকে আর দেখছি না। ফাদার ফোর্ডকেও কোথাও দেখা যাচ্ছে না। উনি হয়তো সত্যিই চলে গিয়েছেন। ওদিকে চার্চের তলদেশ থেকে আসা গম্ভীর গুমগুম শব্দে টোয়েনার বুঝতে পারছিলেন পুরো চার্চটাই কাঁপতে শুরু করেছে ভূমিকম্পের মতো। দেখতে দেখতে এখান সেখান থেকে পাথর খসে পড়তে লাগলো। একটু পরেই মেঝেতেও দেখা দিল বড় বড় ফাটল। শতাব্দী প্রাচীন পরিত্যক্ত এই চার্চ হঠাৎ কী কারণে এভাবে কাঁপছে? এত প্রবলভাবে কাঁপছে যে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে উঠছে তার পক্ষে। তার ভাবনার মাঝেই হঠাৎ সিলিং থেকে প্রকাণ্ড একটা পাথরখণ্ড তার সামনে ডান দিকে পড়ে চুরচুর হয়ে গেল। আর একটু এদিক ওদিক হলেই পাথরের আঘাতে তার মাথাটাই যেত ফেটে। হঠাৎ পিলারের কাছে বসে থাকা মহিলাটি আর্তনাদ করে বলে উঠল, সবকিছু ধ্বংস হতে বসেছে। তার আর্তনাদের মাঝেই সিলিং থেকে দেয়াল থেকে বড় বড় পাথরখণ্ডের অবিশ্রান্ত বৃষ্টি শুরু হয়ে গেল। টোয়েনার ছিটকে সরে দাঁড়ালেন চার্চের সামনে থেকে। যতটা সম্ভব নিরাপদ দূরত্বে সরে গেলেন, কিন্তু টের পেলেন শুধু চার্চের ভেতর নয়, বাইরের মাটিও ভূমিকম্পের মতো কাঁপছে থরথর করে। ঠিকভাবে দাঁড়ানোই অসম্ভব হয়ে উঠছে। ওদিকে একটা বিকট গর্জন শুনে সামনে তাকিয়ে দেখলেন পরিত্যক্ত চার্চটার একাংশ সম্পূর্ণ ধসে গেছে। ধুলো আর গুঁড়িয়ে যাওয়া পাথরের কুচি উড়ে বেড়াচ্ছে রাতের বাতাসে। তার বিস্ময় বিস্ফারিত চোখের সামনেই হঠাৎ পুরো চার্চটা গুঁড়িয়ে গিয়ে পুঞ্জ পুঞ্জ ধুলোয় পরিণত হলো। রাতের আকাশ বাতাস ঢেকে গেল সেই ধুলোয়। টোয়েনারের পায়ের তলার মাটি তখনও কাঁপছে। প্রাণ ভয়ে শহরের দিকে টলমল পায়ে ছুটছেন অ্যান্থনি টোয়েনার।
কিন্তু পায়ের নিচের কম্পনরত মাটি তাকে 20 ফুট দূরে যেন ছুঁড়ে দিল। পড়ে গিয়ে আবার ব্যথায় চোখে অন্ধকার দেখতে লাগলেন টোয়েনার। একসময় ধীরে ধীরে বন্ধ হলো যাবতীয় কম্পন। অসাড় বিধ্বস্ত টোয়েনারের চোখের সামনে তখন শুধুই ধুলো আর ধুলো, ধ্বংসপ্রাপ্ত সেন্ট পিটার্স চার্চের ধুলো। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।